24শে ফেব্রুয়ারি কোচবিহারের যে ইন্টারভিউ হলো সেই ইন্টারভিউয়ের বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ পর্ব। যারা প্রাথমিক ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ইন্টারভিউয়ের প্রিপারেশনের কোথায় দাঁড়িয়ে রয়েছেন সেটার সম্বন্ধে আপনার মনের মধ্যে একটা নির্দিষ্ট ধারণা জন্মাবে। বেশ, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। প্রথমেই যে প্রশ্ন রয়েছে যে এডুকেশন শব্দটির বিশেষত্ব কি। এই এডুকেশন শব্দটির মধ্যে নির্দিষ্ট একটি বিশেষত্ব রয়েছে। আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ভায়োলগুলি রয়েছে, এই ভায়োলের প্রত্যেকটি এর মধ্যে কিন্তু বর্তমান। এখানে আপনি এ খুঁজে পেয়ে যাবেন, ই খুঁজে পেয়ে যাবেন, আই খুঁজে পেয়ে যাবেন, ও খুঁজে পেয়ে যাবেন এবং ইউ খুঁজে পেয়ে যাবেন। তাহলে এই মুহূর্তে আপনি জানলেন যে ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এডুকেশন এর মধ্যে কি বিশেষত্ব রয়েছে, আপনাকে বলতে হবে যে এই যে শব্দটি, এই শব্দটির মধ্যে কিন্তু পাঁচটি ভায়োল, সেই পাঁচটি ভায়োলই কিন্তু বিদ্যমান। বেশ, এরপরের প্রশ্ন হচ্ছে যে পরিবেশ বিদ্যা পাঠের উপকারিতা কি। অর্থাৎ বিদ্যালয়ে আমরা শিশুদেরকে কেন পরিবেশ বিদ্যা নির্দিষ্ট এই বিষয়টিকে শেখাবো। দেখুন, আমাদের বেঁচে থাকার জন্য এই প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এই বিশ্ব চরাচর বেঁচে থাকার জন্য পরিবেশের কতটা গুরুত্ব রয়েছে আমরা সকলেই জানি। তাহলে একটা শিশু সে বিদ্যালয়ে এসেছে নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা অর্জন করার জন্য। এখন তাকেও যদি এই পরিবেশ সম্বন্ধে ধারণা দেওয়া যায় তাহলে সে কিন্তু ভবিষ্যতে তার নিজের পরিবেশকে আরো অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবে। সেই পরিবেশের যে দূষণ, সেখান থেকে পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেগুলো সম্বন্ধে ওয়াকিবহুল থাকবে। একদিক থেকে নিজে যেমন পরিবেশ সম্বন্ধে সচেতন হবে এবং অপর দিক থেকে সে কিন্তু অন্যজনকেও সচেতন হতে বাধ্য করবে বা উৎসাহিত করবে। তাহলে এই নির্দিষ্ট বিষয়টি আমরা বলতে পারি যে পরিবেশ বিদ্যা পাঠের উপকারিতা কি। তাহলে এই পরিবেশ বিদ্যার মধ্যে দিয়েই শিশুরা কিন্তু পরিবেশের প্রয়োজনীয়তা সম্বন্ধে জানবে। সেই পরিবেশের যে একান্ত উপযোগী উপাদান কোনগুলি, সেগুলি মানুষের উপর কি প্রভাব বিস্তার করে, সেগুলি জীবজগতের পক্ষে, জড়জগতের পক্ষে, সমস্ত উদ্ভিদ জগতের পক্ষে, সবার পক্ষে কতটা অবদান রাখে সেগুলো সে বুঝতে পারবে। সেই প্রয়োজনীয়তার মধ্যে দিয়েই সে নিজেকে এবং এই পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখবে এবং এই পরিবেশের যা কিছু উপাদান সেগুলির সম্বন্ধে সে কিন্তু সচেতন হবে। সেখান থেকে তার মনের মধ্যে দূষণ সম্বন্ধে বোধ জন্মাবে, সেই দূষণগুলি কম করার প্রেরণা জন্মাবে তার মনের মধ্যে। এইরকম করেই কিন্তু আমরা শিশুদেরকে পরিবেশ বিদ্যা পাঠের মধ্যে দিয়েই পরিবেশ সম্বন্ধে সচেতন করে তোলার চেষ্টা করব। বা শিশুদেরকে যদি পরিবেশ বিদ্যা শেখানো হয় বা পরিবেশ বিদ্যার পাঠ দেওয়া হয় তাহলে তারা এই যে পরিবেশের যে উপযোগিতা, পরিবেশের যে প্রয়োজনীয়তা সেগুলো সম্বন্ধে সে ধারণা অর্জন করতে পারবে এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ গঠন করার জন্য সে নির্দিষ্ট কিছু পদক্ষেপ তার জীবনে গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। তাই আমরা শিশুদেরকে অবশ্যই বিদ্যালয়ে পরিবেশ বিদ্যার যে পাঠ সেই পাঠ দেওয়ার ব্যবস্থা করব। আশা করি এই মুহূর্তে আপনি এই উত্তরটিকে দিতে পারবেন। আসল কথা হচ্ছে সচেতনতা, প্রয়োজনীয়তা, নিয়ন্ত্রণ। এই তিনটি শব্দকে মাথায় রেখে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করে দিন, সঠিক উত্তর হয়ে যাবে। এবারে যেহেতু এগুলো ইন্টারভিউয়ের উত্তর, কাজেই প্রত্যেকটা প্রশ্নের আমি সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলির মধ্যে ঢোকার চেষ্টা করব না, যাতে একবার দেখে আপনি খুব সহজে একটা আপাত উত্তর দিতে পারেন, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। তার জন্য উত্তরগুলো সেই রকম পর্যায়ে বা সেই রকম সীমায় পৌঁছতে নাও পারে, আপাত সহজ করার জন্যই এই প্রচেষ্টা। বেশ, এরপর রয়েছে যে অভিজ্ঞতা ভিত্তিক শেখা কি। বলা হচ্ছে যে অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করা, সেটাই হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শেখা। অর্থাৎ অনেকটা হাতে কলমে কাজের মতো একটা ব্যাপার, যে কোনো নির্দিষ্ট একটি বিষয় সম্বন্ধে শিশুরা নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা অর্জন করলো এবং সেই অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে সেই নির্দিষ্ট বিষয় সম্বন্ধে তার জ্ঞান এবং দক্ষতা জন্মালো। এটাই হচ্ছে কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক শেখা। অর্থাৎ আপনি আপনার বাড়ির শিশুটিকে 20 টাকা নিয়ে বাজারে নিয়ে গেলেন, সেখানে সে বাজার করলো, একটা নির্দিষ্ট জিনিসের দাম দিল, কিছু টাকা ফেরত পেলো, এর মধ্যে দিয়েই সে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করলো। এই অভিজ্ঞতা থেকেই সে কিন্তু অনেক কিছু শিখলো, সে যোগ শিখলো, সে বিয়োগ শিখলো, সে টাকা পয়সার উপযোগিতা শিখলো, তাই না? বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজনীয়তা শিখলো, কোন জিনিস কোথায় পাওয়া যায় সেগুলো শিখলো। তাহলে শুধুমাত্র আপনি তাকে সঙ্গে করে বাজার নিয়ে গিয়েছিলেন, সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সে এত কিছু শিখে গেল। যা কিছু শিখলো তার মূলে রয়েছে তার নির্দিষ্ট জ্ঞান এবং দক্ষতা। তাহলে আমরা অভিজ্ঞতা ভিত্তিক শেখা কাকে বলবো? যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিশুদের মধ্যে যখন জ্ঞান এবং দক্ষতা অর্জনের একটি প্রক্রিয়া চলে বা তারা নির্দিষ্ট কিছু জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারে, তাকেই আমরা অভিজ্ঞতা ভিত্তিক শেখা বলতে পারি। বেশ, এরপর হচ্ছে যে শিক্ষায় ইতিবাচক শৃঙ্খলা কি।
ইন্টারভিউয়ের প্রশ্নের উত্তরগুলো কোনো সময় মুখস্থ করতে যাবেন না। যত বেশি মুখস্থ করবেন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে তত বেশি ভুলে যাবেন। তার থেকে আরো ভালো এগুলোকে বুঝে নিয়ে নিজের মতো করে বলার অভ্যাস যদি রপ্ত করেন তাহলে ইন্টারভিউ বোর্ডে কিছু না কিছু আপনি বলতে পারবেন। আর যদি মুখস্থ করে যান ওই নির্দিষ্ট যে পরিবেশ, সেই পরিবেশের দোষ বলুন বা গুণ বলুন যাই বলুন, তার জন্য আপনি সংজ্ঞা মুখস্থ করে বলতে গিয়ে কিন্তু ভুলে যাবেন। এটা একটা লাখ টাকার একটা সলিউশন আপনাদের কাছে দিলাম, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। বেশ, এরপর রয়েছে যে শিক্ষায় ইতিবাচক শৃঙ্খলা কি। তাহলে শৃঙ্খলা মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, এবং সেটা অবশ্যই ইতিবাচক, মানে তার উপর চাপিয়ে দেওয়া নয়। যে কথা বলবে তাকে মেরে হাত পা ভেঙে দেবো, ছড়ি দিয়ে মারবো, কান ধরে দাঁড় করিয়ে দেবো। এই যে নির্দিষ্ট শাস্তিগুলো আমরা দিচ্ছি বা ভয়গুলো আমরা দেখাচ্ছি, সেই ভয়ের মধ্যে দিয়ে তাদেরকে শৃঙ্খলা তাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, এটা কিন্তু ইতিবাচক শৃঙ্খলা নয়। ইতিবাচক শৃঙ্খলা হচ্ছে হৃদয় উচ্ছ্বারিত, যখন কোনো একজন নিজে থেকে তার মধ্যেই উপলব্ধি জন্মাবে যে এই নির্দিষ্ট সময়ে আমাকে শৃঙ্খলা পরায়ণ আচরণ করতে হবে, সেটাই হচ্ছে ইতিবাচক শৃঙ্খলা। বেশিবারে তাহলে ইতিবাচক শৃঙ্খলা, আমরা শিক্ষায় ইতিবাচক শৃঙ্খলা কাকে বলবো বা কি না, ভীতি ছাড়া, ওই যে বলেছি যে ছড়ি দিয়ে নয়, ভয় দেখিয়ে নয়, তাহলে ভীতি ছাড়াই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে সম্মান, স্নেহ ইত্যাদির মাধ্যমে যখন আচরণ এবং আত্মনিয়ন্ত্রণ করতে শিখবে শিশুরা, তখন তাকেই আমরা শিক্ষায় ইতিবাচক শৃঙ্খলা বলবো। অর্থাৎ ভয় ছাড়া, ভীতি ছাড়া, কোনো রকম শাস্তি ছাড়া, বকাবকি ছাড়া, এই সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, তাদের স্নেহপরায়ণ মানসিকতার বশবর্তী হয়ে ইত্যাদির মধ্যে দিয়ে যারা তারা নিজেদের যে আচরণ সে এবং আত্মনিয়ন্ত্রণ সেইগুলোকে যখন শিখবে, তাকে আমরা বলতে পারি যে ইতিবাচক শৃঙ্খলা। অর্থাৎ এই বিষয়টা মাথায় রাখুন যে ছেলেমেয়েরা শৃঙ্খলা পরায়ণ হবে, তারা শান্তশিষ্ট একদম সুন্দর ব্যবহার করবে, কিন্তু সেইটা করতে সে ভয়ে বাধ্য নয়, তাকে ছড়ি দিয়ে বকাবকি করে মেরে ধরে তাকে বাধ্য করা হয়নি। তার মধ্যে একটা হৃদয় উচ্ছ্বারিত বিষয় জন্ম নিয়েছে যে আমাকে এই সময় শৃঙ্খলা পরায়ণ আচরণ করতে হবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কিন্তু শিক্ষায় ইতিবাচক শৃঙ্খলা। নেতিবাচক শৃঙ্খলা ওইটা, ওই যে ভয় দেখিয়ে মেরে হাত পা ভেঙে দেবো, এই করবো ওই করবো, এই ভয় দেখিয়ে শিশুদেরকে শান্ত করে রাখা, সেটা হচ্ছে নেতিবাচক শৃঙ্খলা। আর এটা হচ্ছে ইতিবাচক শৃঙ্খলা, তারা নিজেরাই কিন্তু এই আচরণ এবং আত্মনিয়ন্ত্রণের উপায়গুলো তারা শিখে যাবে পারস্পরিক সম্মান, স্নেহ, পারস্পরিক বোঝাপড়া ইত্যাদির মধ্যে দিয়ে। বেশ, এরপর বলা হচ্ছে গল্প বলা পদ্ধতি কেন কার্যকর। দেখুন, শিশুরা আর যা কিছু শুনতে ভালোবাসুক না বাসুক, গল্প শুনতে কিন্তু খুব ভালোবাসে। তাহলে যে বিষয়বস্তুগুলো আমরা শিশুদেরকে রপ্ত করাতে চাইছি, শেখাতে চাইছি, সেগুলো যদি আমরা গল্পের মধ্যে দিয়ে তাদের কাছে পরিবেশন করি, তাহলে তারা কিন্তু গল্প শোনার যে আকর্ষণ, সেই আকৃষ্ট হয়েই কিন্তু নির্দিষ্ট বিষয়বস্তুগুলোকে সে নিজের অজান্তেই শিখে নেবে, তাই না? তাহলে গল্প বলা পদ্ধতির এটাই হচ্ছে সব থেকে ভালো দিক, যে গল্পের প্রতি শিশুরা অবশ্যই আকৃষ্ট হয়, গল্পের প্রতি তাদের একটা আলাদা ভালোবাসা থাকে। সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক বিমূর্ত ধারণা তাদের মধ্যে দিয়ে দিতে পারি। বেশ, এবারে এছাড়াও গল্পের মধ্যে দিয়ে কি হয়, কল্পনা শক্তির বিকাশ ঘটে। সে যখন একটা গল্প শুনবে, নির্দিষ্ট বিষয় সম্বন্ধে সেও কল্পনা করতে শিখবে, তার সৃজনশীলতার বিকাশ পায়। সে গল্প শুনছে, একদিন সেও গল্প বলতে পারবে, সে সেই রকম কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন গল্প ভাবতে পারবে, নিজে নিজে বানাতে পারবে। তার মধ্যে নৈতিকতা বোধ জন্মাবে, তার মধ্যে সামাজিক বোধ জন্মাবে, বিকাশ হবে, তার মধ্যে মনোযোগ বাড়বে। দেখবেন যে শিশুদেরকে পড়াচ্ছেন, সে কিন্তু পড়তে চাইছে না, যখন গল্প বলছেন সে মন দিয়ে শুনছে। তাহলে এই যে মন দিয়ে শুনছে, তার মধ্যে কিন্তু মনোযোগ, কোনো একটা জায়গায় মনোযোগকে কেন্দ্রীভূত করার মতো ক্ষমতা তার মধ্যে জন্মাচ্ছে, তার মধ্যে স্মৃতিশক্তি জন্মাচ্ছে। সে সাধারণ কোনো বিষয়কে মনে রাখতে পারছে না, কিন্তু একটা গল্প যেই শুনছে সেই গল্পকে দীর্ঘদিন মনে রাখতে পারছে। তাহলে সেই গল্প তার মধ্যে স্মৃতিশক্তির বিকাশে সহায়তা করছে, তাই না? সেই গল্পের মধ্যে আপনি যে ভাবাবেগগুলো প্রয়োগ করছেন, আপনি সেই গল্পের মধ্যে যে ভাষাগুলোকে প্রয়োগ করছেন, সেগুলো কিন্তু সে খুব সহজেই রপ্ত করে ফেলতে পারছে। তাহলে গল্প বলা পদ্ধতি কেন কার্যকর? শিশুরা গল্পের প্রতি আকৃষ্ট হয়, তাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমরা এই গল্প বলা পদ্ধতির মধ্যে দিয়ে তাদের মধ্যে অনেক বিমূর্ত ধারণা জন্ম দিতে পারি। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবং তার সঙ্গে কিন্তু কল্পনা শক্তি, সৃজনশীলতা, নৈতিকতা এবং সামাজিক বিকাশ, মনোযোগ, স্মৃতি, ভাষার বিকাশ, এগুলোর বিকাশ লাভ হতে পারে খুব সহজেই গল্প বলা পদ্ধতির মধ্যে দিয়ে। বেশ, আসুন 6 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক স্তরের শিক্ষার গুণমান কি করে বোঝা যায়। তাহলে প্রাথমিক স্তরে
ধরুন একটা বিদ্যালয় আপনার পাড়ায়, তাহলে সেই পাড়ার সেই বিদ্যালয়ের যে তার শিক্ষার যে গুণমান সেটা কেমন আপনি দু একটা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে কি করে বুঝতে পারবেন? তাহলে আপনি সেই নির্দিষ্ট বিদ্যালয়ে গেলেন, সেখানে শিশুদের আগ্রহ দেখলেন যে কেমন শিক্ষার প্রতি আগ্রহ। যদি দেখেন যে সেই অঞ্চলের সেই বিদ্যালয়ে শিশুরা শিক্ষার প্রতি খুব আগ্রহী, নতুন কিছু শিখতে চায়, তাহলে আপনি জানবেন যে প্রাথমিক স্তরে সেই জায়গাটায় খুব সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে। তাদের মধ্যে সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে। আপনি একটা গাণিতিক সমস্যা দিলেন, সে সমাধান করে দিল, সে আপনার সঙ্গে কথা বলতে পারদর্শী, হ্যাঁ, আপনার সঙ্গে নির্দিষ্ট ভাব বিনিময় করছে, গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারছে, কোনো কিছু একটা বললেন সে লিখে দিল। তাহলে এগুলোই তো প্রমাণ করে যে প্রাথমিক স্তরের শিক্ষার গুণমান কি, কতটা, সেটা কিন্তু এই আচরণগুলোই প্রমাণ করে দিচ্ছে। তাহলে প্রাথমিক স্তরের শিক্ষার গুণমান কি করে বোঝা যাবে? না শিশুদের মধ্যে আগ্রহ, তাদের রুচি, তাদের প্রবণতা, তাদের সমস্যা সমাধান করার ক্ষমতা, তাদের নির্দিষ্ট ভাষার প্রতি যে দখল, তাদের লেখার যে শক্তি, এইগুলো দেখুন এফএলএন যে এসেছে সেগুলো কিন্তু এইগুলোর উপর বেস করেই কিন্তু এসেছে। তাহলে প্রাথমিক স্তরের শিক্ষার গুণমান কি করে বোঝা যাবে? এই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোকে দেখে বোঝা যাবে। এবার বলা হচ্ছে শিক্ষকের পেশাগত গুণ কি কি থাকতে পারে। পেশাগত গুণ কিন্তু বলা হয়েছে, তাহলে নির্দিষ্ট বিষয়ের প্রতি জ্ঞান। আমি বাংলার শিক্ষক, বাংলার এই নির্দিষ্ট বিষয়ে আমার জ্ঞানের গভীরতা রয়েছে, এটা হচ্ছে আমার পেশাগত গুণ। ঠিক আছে, পদ্ধতিগত জ্ঞান, আমি জানি যে প্রাথমিক স্তরে শিশুদেরকে ব্যাকরণ পড়াতে গেলে সেখানে আরোহী পদ্ধতি বেশি কার্যকরী হবে নাকি অবরোহী পদ্ধতি বেশি কার্যকর হবে, সেখানে আবিষ্কার পদ্ধতি বেশি কার্যকর হবে নাকি গল্প বলা পদ্ধতি বেশি কার্যকর হবে। তাহলে আমি একজন শিক্ষক, আমার পেশাগত গুণ রয়েছে, মানে আমি কিন্তু কোন পদ্ধতিগুলো প্রয়োগ করলে সেটা শিশুদের উপর বেশি প্রভাব বিস্তার করবে সেই পদ্ধতিগুলো সম্বন্ধে আমার জানা আছে। আমার মধ্যে নমনীয়তা আছে। আমি জানি যে শিশুদের মন চঞ্চল, তারা নির্দিষ্ট একটি বিষয়ের প্রতি খুব বেশিক্ষণ নিজেদের মনোযোগকে ধরে রাখতে পারে না। তারপরেও আমি কিন্তু কোনো সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি না, কারণ আমি তাদের যে মানসিকতা সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল আছি, তাই আমি সবসময় নমনীয় থাকছি। তাহলে দেখুন আরো অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে। শিক্ষকের পেশাগত গুণ কি কি হতে পারে? আপনি বিষয়ভিত্তিক জ্ঞানের কথা বলুন, পদ্ধতিগত জ্ঞানের কথা বলুন, নমনীয়তার কথা বলুন, আরো অনেক কিছু আছে, এই তিনটে মনে রাখলেই যথেষ্ট। বেশ, এবারে বলা হচ্ছে স্কিমা। স্কিমা কি? এর আগে আমরা সব সিডি ক্যাসেট কিনতাম, তাই না? বিভিন্ন সিনেমার সিডি, বিভিন্ন গানের সিডি, সেগুলোকে কি করতাম, ছোট ছোট ব্যাগ কিনতে পাওয়া যেত, তার মধ্যে ভরে ভরে রেখে দিতাম। তাহলে স্কিমা হচ্ছে সেই সেই গানের সিডির সেই ব্যাগটা, যেখানে আমার গোটা বাড়িতে যত গানের ক্যাসেট আছে সেগুলো সব এক জায়গায় রাখা থাকছে। এবারে জ্ঞানের ক্যাসেটগুলোকে আপনি ভাবুন যে নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা, নির্দিষ্ট কিছু জ্ঞান, আর সেই যে প্যাকেট যার মধ্যে আপনি গোল গোল সিডিগুলোকে ভরে ভরে রাখতেন, সেটা হচ্ছে আপনার মস্তিষ্কের একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ। এটাকে ভেবে নিন। তাহলে আমরা কি করছি, আমরা নির্দিষ্ট অভিজ্ঞতাগুলোকে অর্জন করছি এবং সেই অভিজ্ঞতাগুলো মস্তিষ্কের একটা পকেটে সেগুলোকে সঞ্চয় করছি। মানুষ যত বড় হয় সেই পকেটের পরিমাণ তত বাড়ে। তাহলে প্রথমেই আমরা বিষয় মস্তিষ্কে তথ্য সাজানোর একটি মানসিক কাঠামো হচ্ছে স্কিমা। ওই যে বলেছিলাম যে সিডি রাখার যে ব্যাগ, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা প্রকোষ্ঠ, তাই না? এখানে শুধু লতার গানগুলো থাকবে, এখানে শুধু আশার গানগুলো থাকবে, এখানে কিশোরের গানগুলো থাকবে, এরকম করে আমরা সাজাতাম না? তো মস্তিষ্কেরও একটা প্রকোষ্ঠ, সেটাই হচ্ছে স্কিমা, যেখানে কি হচ্ছে না মস্তিষ্কে তথ্য সাজানোর একটি মানসিক কাঠামো হচ্ছে স্কিমা, যা পরবর্তী অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে নতুন তথ্যকে বুঝতে সাহায্য করে। ছোটবেলায় একটা শিশু সে কিছুই জানে না, জামা প্যান্ট পরলে কি হয়, না পরলে কি হয়। তারপর একটা সময় তার প্রচন্ড শীত লাগতে লাগলো বা গরম করতে লাগলো, তখন সে বুঝলো যে জামা পরলে শীত করবে না, বা বেশি জামা পরলে গরম করবে, তাই খুলে ফেলতে হবে, তাই না? তারপর সে এটা বুঝলো, তারপর সে বুঝলো, তখন কিন্তু সে নগ্ন থাকলো, তার কিছু যায় আসে না। একটু বড় হলো, তখন সে বুঝলো যে আমি নগ্ন থাকলে লজ্জা লাগবে, তাহলে আমাকে জামা প্যান্ট পরতে হবে। তাহলে একটা সময় তার প্রকোষ্ঠে এই ধারণা গেল যে আমাকে জামা না পরলে আমার ঠান্ডা লাগবে, বা বেশি জামা পরলে আমার গরম লাগবে। তাহলে সেইটা হচ্ছে একটা স্কিমা, একটা তার মস্তিষ্কের একটা নির্দিষ্ট প্রকোষ্ঠে পোশাক সম্বন্ধে একটা ধারণা জন্মালো। যখন সে একটু বড় হলো, তখন সে জানলো যে পোশাক যদি না পরি আমার লজ্জা লাগবে। তাহলে তারপর তার সেই প্রকোষ্ঠে, সেই যে মস্তিষ্কের যে প্রকোষ্ঠ, সেখানে পোশাক সম্বন্ধে আরো একটা ধারণা জমা হলো যে পোশাক না পরলে আমাদের লজ্জা লাগে। তারপর সে আরো একটু বড় হলো, সে এবার বুঝলো যে নতুন নতুন জামা, রং বেরঙের জামা পরলে আমি ফ্যাশন করতে পারবো, আমাকে দেখতে ভালো লাগবে। তাহলে দেখুন পোশাক সম্বন্ধে এক সময় তার ধারণা জন্মেছিল শুধুমাত্র শীত গরম বিষয়ক, তারপর সে বুঝলো লজ্জা নিবারণ করার জন্য, তারপর সে বুঝলো আমাকে অন্যের চোখে সুন্দর দেখাতে গেলে আমাকে ভালো ভালো পোশাক পরতে হবে। এরকম করে সে যত বড় হতে লাগলো, এক সময় সে দেখলো যে আমাকে কোট না পরে বিয়ে বাড়িতে যাওয়া যাবে না, বিয়ে বাড়ি যেতে গেলে আমাকে একটা ভালো কোট বা ভালো পাঞ্জাবি কিনতে হবে। তাহলে দেখুন পোশাক সম্বন্ধে সমস্ত ধারণাটাই কিন্তু একদিনে হলো না, বিভিন্ন দিনে
সেই মস্তিষ্কের মধ্যে পোশাকের যে পকেট আছে সেই পকেটে নির্দিষ্ট অভিজ্ঞতাগুলো একে 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 সঞ্চয় হতে 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 গেল। সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে স্কিমা। অর্থাৎ মস্তিষ্কে তথ্য সাজানোর একটি মানসিক কাঠামো হচ্ছে স্কিমা, যা পরবর্তী অভিজ্ঞতা থেকে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে নতুন তথ্যকে বুঝতে সাহায্য করে। ঠিক আছে, এটা প্রথম বার্টলেট তিনি এই স্কিমার ধারণা দিয়েছিলেন এবং পরবর্তীতে যে পিয়াগেট তিনি এই স্কিমার ধারণাকে আরো অনেক বেশি ব্যাখ্যা করেছিলেন বা আরো অনেক বেশি জনপ্রিয় করেছিলেন। তাহলে সহজ কথায় স্কিমা হচ্ছে যে মস্তিষ্কে তথ্য সাজানোর একটি মানসিক কাঠামো, অর্থাৎ একটি পকেট যেখানে নির্দিষ্ট অভিজ্ঞতাগুলো একের পর এক সঞ্চয় হয় এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা পরবর্তী কোনো একটি অভিজ্ঞতাকে আমাদের মস্তিষ্কের মধ্যে সংরক্ষণ করি। এটাই হচ্ছে স্কিমা। বেশ, এবার বলা হচ্ছে নৈতিক মূল্যবোধ কাকে বলে। তাহলে কিছু আদর্শ ও গুণের সমন্বয় হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধ। কিছু আদর্শ ও গুণের সমন্বয় হচ্ছে নৈতিক মূল্যবোধ, যার এর ফলে গঠিত অভ্যন্তরীণ নীতি বা মানদণ্ড যা মানুষের বিচারধারাকে প্রভাবিত করে। তাহলে আমি অন্যের জিনিস না বলে নেব কি নেব না, হ্যাঁ, আমি একটা অসহায় একটা মানুষকে মারবো কি মারবো না, একটা ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেব কি দেব না। তাহলে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা হ্যাঁ আসছে, একটা না আসছে, তাই না? তাহলে সেই নৈতিক মূল্যবোধ হচ্ছে সেটাই, যে কিছু আদর্শ এবং কিছু গুণের সমন্বয়। আমার মধ্যে কিছু আদর্শ এবং কিছু গুণ আছে, সেই আদর্শ এবং গুণ বা দোষও হতে পারে, তার পরিপ্রেক্ষিতে আমার মধ্যে একটা মানদণ্ড তৈরি হয়েছে, যে মানদণ্ডের ফলে আমি কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা ভুল ইত্যাদি বোধগুলো আমার মধ্যে জন্ম নিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে নৈতিক মূল্যবোধ। তাহলে কিছু আদর্শ ও গুণের সমন্বয়ে গঠিত অভ্যন্তরীণ নীতি বা মানদণ্ড যা মানুষের বিচারধারাকে প্রভাবিত করে। তাহলে আমি দেখছি আমার সামনে একটা অন্যায় হচ্ছে, অথচ আমি সেই অন্যায়ের প্রতিবাদ করছি না, তার মানে হচ্ছে আমার মধ্যে নৈতিক মূল্যবোধ নেই। কারণ এটা তো একটা মানদণ্ড, একটা নীতি বা মানদণ্ড, যেটা আমাকে কোনো নির্দিষ্ট একটা বিষয়কে ঠিক বা ভুল, ভালো বা খারাপ ইত্যাদি সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করবে। তাহলে আমি দেখছি অন্যায় হচ্ছে, তারপরেও আমি প্রতিবাদী হয়ে উঠছি না। আমি দেখছি কোনো একটা প্রাণী ক্ষুধার্ত, সে তৃষ্ণার্ত, জলের জন্য সে কষ্ট পাচ্ছে, আমার মধ্যে তবুও তাকে জল পান করানোর বা খাদ্য দেওয়ার কোনো তাড়না জন্মাচ্ছে না। তাহলে আমার মধ্যে সেই নীতি বা মানদণ্ডের সেই পরিমাপটা আমার কাছে নাই, তাই আমার নৈতিক মূল্যবোধ নাই। যার মধ্যে আছে নৈতিক মূল্যবোধ তার মধ্যে ভালো বা খারাপের বিচার বিশ্লেষণগুলো করার ক্ষমতা থাকবে, এই হচ্ছে বিষয়। তাহলে নৈতিক মূল্যবোধটা আশা করি সহজ করতে পারলাম, যে কিছু আদর্শ গুণের সমন্বয়, তার ফলে গঠিত আমাদের মনের মধ্যেকার আভ্যন্তরীণ নীতি বা মানদণ্ড যা মানুষের বিচারধারাকে প্রভাবিত করতে পারে। কেমন করে প্রভাবিত করতে পারে? যেটা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হ্যাঁ, কোনটা না, কোনটা কালো, কোনটা সাদা, এই সিদ্ধান্তগুলোকে নিতে আমাদেরকে সাহায্য করে। বেশ, এরপর বলছে মেধাবী শিক্ষার্থীর বৈশিষ্ট্য কি। আপনারা সকলেই জানেন মেধাবী শিক্ষার্থী তারা কৌতূহলী হবে। এই যে আপনারা কৌতূহলী হয়ে আজকের ক্লাসটাকে দেখছেন, অর্থাৎ আপনারা মেধাবী। যে মেধাবী নয় সে দেখছে না, বা যার প্রয়োজন নেই সে দেখছে না, আপনি বুঝেছেন এটা দেখা দরকার, তাহলে আপনি দেখছেন, আপনি মেধাবী শিক্ষার্থী। ঠিক আছে, তার মধ্যে সৃজনশীলতা থাকবে, সে নির্দিষ্ট কিছু বিষয়বস্তুগুলোতে সে বারবার নিজেকে সৃজনশীল প্রমাণ করার চেষ্টা করবে। কৌতূহল থাকবে, সে দ্রুত শিখতে সক্ষম। আমি টিচিং ডেমনস্ট্রেশন দিই, আপনারা সেই ভিডিওগুলোকে দেখেছেন, দেখে বাড়িতে প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করে ইন্টারভিউ বোর্ড কাঁপিয়ে দিচ্ছেন। আমাকে অনেকজনই ফোন করছে, দাদা ইন্টারভিউ হয়ে গেল, দারুণ হচ্ছে, টিচিং ডেমনস্ট্রেশন খুব ভালো দিয়েছি ইত্যাদি। তাহলে এই যে একবার দুবার দেখলেন, একবার দুবার দেখে আপনি সেটা পেরে গেলেন, এটা হচ্ছে কিন্তু একটা মেধাবী শিক্ষার্থীর বৈশিষ্ট্য। সে বিমূর্ত চিন্তা করতে পারে, আমি যে ডেমোগুলোকে দিচ্ছি সেইগুলোকে দেখে সে তার সঙ্গে নিজস্বতা মিশিয়ে তারপর সেগুলোকে ইন্টারভিউ বোর্ডে গিয়ে পারফর্ম করছে। তার মধ্যে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা রয়েছে, তাই সে পারছে। ঠিক আছে, তার মধ্যে একাগ্রতা রয়েছে। একটা 2 মিনিট, এখন তো রিলসের যুগ, তাই না? 30 সেকেন্ড রিলস দেখতে গিয়ে আমাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তো সেখানে আমার আজকের এই ভিডিওটা 20 মিনিট 25 মিনিটের ভিডিও হবে, তবুও আপনি দেখছেন। কেন দেখছেন? আপনার মধ্যে একাগ্রতা রয়েছে। আপনি এর আগে নন্দী একাডেমির যত ভিডিও দেখেছেন সব মনে রাখতে পেরেছেন, কেন? আপনার মধ্যে স্মৃতিশক্তি আছে। তাহলে দেখুন, এই সবগুলোই হচ্ছে মেধাবী শিক্ষার্থীর বৈশিষ্ট্য। অর্থাৎ আপনি একজন মেধাবী, আপনি ভাবুন আপনার মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে। যেগুলো বললাম এগুলোই আছে। আপনার মধ্যে কৌতূহল আছে, আপনার মধ্যে সৃজনশীলতা আছে, আপনার মধ্যে দ্রুত শেখার ক্ষমতা রয়েছে, বিমূর্ত চিন্তা করার ক্ষমতা রয়েছে, একাগ্রতা রয়েছে, স্মৃতিশক্তি রয়েছে। এগুলোই হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের বৈশিষ্ট্য। এরপর বলা হচ্ছে শিক্ষায় লক্ষ্য উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য কি আছে। লক্ষ্য হচ্ছে কি না, শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করানো হচ্ছে লক্ষ্য, এবং একজন উন্নত
মানব সম্পদ তৈরি করা হচ্ছে লক্ষ্য। সেই লক্ষ্যের জন্য আমরা কিছু উদ্দেশ্য সেট করেছি। সেগুলো কি? সেগুলো হচ্ছে তার মধ্যে নৈতিকতা থাকবে, তার মধ্যে মূল্যবোধ থাকবে, তার মধ্যে মৌলিক দক্ষতা থাকবে, তার মধ্যে দেশপ্রেম থাকবে, তার মধ্যে প্রেষণা থাকবে, তার মধ্যে চাহিদা থাকবে, তার মধ্যে একাগ্রতা থাকবে, তার মধ্যে নতুন কিছু বিষয়কে আত্মীকরণ ক্ষমতা থাকবে, নতুন কিছু বিষয় শেখার আগ্রহ থাকবে। এগুলো হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো যখনই সিদ্ধ হবে তখন শেষ পর্যন্ত একটা লক্ষ্যে সে পৌঁছতে পারবে, সে একটা সে সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে পারবে। এই হচ্ছে বিষয়। তাহলে শিক্ষায় লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে পার্থক্য কি? লক্ষ্য আমরা বলতে পারি যে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে তাকে একজন মানব সম্পদ করে তোলাই হচ্ছে শিক্ষকের লক্ষ্য, শিক্ষার লক্ষ্য আমরা বলতে পারি। সেই উদ্দেশ্যে আমরা কি করছি? সেই উদ্দেশ্যে আমরা তার মধ্যে নৈতিকতা, তার মধ্যে মৌলিক দক্ষতা, তার মধ্যে আত্মসচেতনতা, তার মধ্যে দেশপ্রেম, তার মধ্যে প্রেষণা, তার মধ্যে চাহিদা, একাগ্রতা, আগ্রহ, এগুলো জন্ম দেওয়ার চেষ্টা করছি। সেই উদ্দেশ্যগুলোকে সিদ্ধ করছি একের পর এক। তাহলে আশা করি লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলোর শিক্ষাক্ষেত্রে তার পার্থক্যটা কি আপনি বুঝতে পারলেন? বেশ, এরপরে বলা হচ্ছে যে বিদ্যালয় পরিবেশ শিশুর আচরণে কি প্রভাব ফেলে। বিদ্যালয়, দেখুন, শিশু যেহেতু একটা নির্দিষ্ট দিনের অনেকটা সময় বিদ্যালয়ে কাটায়, তাই না? তাহলে দেখুন, যে বিদ্যালয়ের পরিবেশটা ফাঁকি ফাঁকি ফাঁকি, মানে ফাঁকি দেওয়ার অনেক উপায় তৈরি করে দিয়েছে বিদ্যালয়, সেই শিশুদের মধ্যে ফাঁকি দেওয়ার প্রবণতা জন্মাবে। তাহলে যে বিদ্যালয় শিশুদেরকে নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, পড়াশোনা শেখাচ্ছে, ছবি আঁকা শেখাচ্ছে, সবকিছু শেখাচ্ছে, তাহলে সেই বিদ্যালয় শিশুদের সেগুলো শেখার প্রতি আগ্রহ জন্মাবে, তাই না? যে বিদ্যালয়ের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, হ্যাঁ, যে যখন যাকে পারে গালাগাল দেয়, মারে, ইত্যাদি যা কিছু হয় হয়, তাহলে সেই বিদ্যালয়ে সেই পরিবেশে বড় হওয়া শিশুরা, তাদের মধ্যেও সেই প্রবণতাগুলি জন্মাবে। তাহলে কিন্তু একটা শিশুর বড় হওয়ার অনেকটা অংশ জুড়ে কিন্তু বিদ্যালয়ের অবদান আছে। তাহলে বিদ্যালয় পরিবেশ শিশুদের আচরণের কি প্রভাব ফেলে? তাহলে বিদ্যালয়ের মধ্যে যদি ইতিবাচক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় তাহলে শিশুরা আস্তে আস্তে তারা ইতিবাচক দিকে এগোবে। বিদ্যালয়ের পরিবেশ যদি নেতিবাচক হয় তাহলে শিশুদের সর্বাঙ্গীন বিকাশটাও কিন্তু নেতিবাচক দিকে ত্বরান্বিত হতে পারে। যেমন বলা হচ্ছে, শিশুর মানসিক, সামাজিক এবং নৈতিক বিকাশে বিদ্যালয়ের পরিবেশ যথেষ্ট অবদান রাখতে পারে। তাহলে একটা বিদ্যালয়ে যেহেতু শিশুদের সর্বাঙ্গীন বিকাশের অনেকটা অংশ ত্বরান্বিত হচ্ছে এবং একটা শিশু সারাটা দিনের একটা সময়ের অনেকটা অংশ বিদ্যালয়ে গিয়ে কাটাচ্ছে, কাজে বিদ্যালয়ের পরিবেশ শিশুদের ইতিবাচক বা নেতিবাচক করে তুলতে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে। তাই বিদ্যালয়কে সবসময় সচেতন হতে হবে, তার পরিবেশকে সবসময় শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের উপযোগী করে রাখতে হবে, কারণ শিশুদের সর্বাঙ্গীন বিকাশের অনেকটা অংশ কিন্তু বিদ্যালয়েই ত্বরান্বিত হচ্ছে। তাহলে বিদ্যালয়ের পরিবেশ শিশুর আচরণের কি প্রভাব ফেলে? তাহলে বিদ্যালয়ের মধ্যে যদি নেতিবাচক চর্চা হয়, শিশুদের সর্বাঙ্গীন বিকাশের বেশ কিছু অংশ নেতিবাচক প্রভাব পড়বে। বিদ্যালয়ে যদি ইতিবাচক পরিবেশ থাকে সেখানে, তাহলে বিদ্যালয়ের শিশুদের সর্বাঙ্গীন বিকাশের অনেকটা অংশ ইতিবাচক হবে, সেটা শিক্ষার্থীর পক্ষে খুব গ্রহণযোগ্য হবে, আমাদের দেশের ভবিষ্যতের পক্ষে খুব ভালো হবে। ঠিক আছে? তাহলে আশা করি 1 থেকে 12টা পর্যন্ত প্রশ্নের একটা নির্ভরযোগ্য উত্তর দিতে পারলাম। আবারও বলছি, যদি লেখালেখির পরীক্ষা হতো তাহলে উত্তরগুলো কিন্তু এরকম হতো না, সেখানে আমি আরো বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করতাম। যেহেতু মুখে বলতে হবে এবং আপনি ভাবছেন যে 10টা প্রশ্ন মুখস্থ করে নেবো ব্যাস, কিন্তু এই 10টা করে যেদিন 1000 প্রশ্ন আপনাকে মুখস্থ করতে হবে, তখন বিশ্বাস করুন ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেগুলো কিন্তু বলতে পারবেন না। তাই আপাত সহজ, অনেকেই আমাকে বলতে পারেন যে উত্তরগুলো সঠিক হয়নি। হ্যাঁ, তো যেটা না বললেই নয়, যেটুকু তথ্য তুলে ধরা যেতে পারে কমপক্ষে সেইটুকুকে দিয়ে আজকের এই ভিডিওটিকে বলেছি। আশা করি আপনার যথেষ্ট কাজে লাগবে বা লাগছে। তাহলে অবশ্যই নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে আমরা একটা বৃহত্তর অংশ হতে পারি এবং আপনাদের পাশে এরকম করেই দাঁড়াতে পারি। এখন শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিষয়বস্তু নিয়ে চলছি, আপনারা যদি আশীর্বাদ করেন, আপনাদের ভালোবাসা পেলে আমরা আবার আস্তে আস্তে সেখান থেকে অন্যান্য দিকে শাখা প্রশাখা ছড়াতে পারবো। এখন সবটাই আপনাদের হাতে রয়েছে, তাই অবশ্যই করজোরে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের পরিচিত জনের মাঝে নন্দী একাডেমির ভিডিওগুলিকে নিয়ে আলোচনা করবেন, তাহলে আমরা সমৃদ্ধ হব। বেশ, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।